কত আসলো আই এর মান? কত এসছে? 1.2। তিনখানা ভ্যালু কিছু করেছে 0.5। দেখি কীভাবে আসলো। তোদের কত এসছে আয়ের মান? বার কর ক্যালকুলেটার, বার কর, ক্যালকুলেট কর দেখি। তুই বস। পরেটা চলে এসছে, আলফা চলে এসছে। কোথায় থাকছি তাহলে? কত আসবে দেখি ক্যালকুলেটারে? পুরো আছে ক্যালকুলেটারে করা? আই এর মান কত আসছে? 0.53 দেখি। 0.5 ইন্টু 2 ভাই। এটা কি বসিয়েছিস? কি বসিয়েছিস বলতো এটা? তো টার্গেট কি বার করা? আর তোরা করছিস না কোনো ক্যালকুলেশন নাকি? একই ক্যালকুলেশন সবার কমন? কোনটা দেখি কত এসছে ভ্যালু? একই ভ্যালুই তো এসছে। দেখি আবার কি করেছিলি? 0.5 ইন্টু কর, ক্যালকুলেটার কর। তোর কত এসছে? 0.8। এক্স্যাক্টলি 0.8। কিন্তু এটা অ্যান্সার না, তোকে বলেছে পার্সেন্টেজ আলফা। তার মানে পার্সেন্টেজ করতে হলে কী করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই কর করে। একটু তুই বসে থাক, ঠিক আছে? এইট্টি পার্সেন্ট। ওকে, কার ভ্যালু? আয়ের ভ্যালু 1.8। বাকিদের ক্যালকুলেটার দেখি, ওটা দেখি ক্লিয়ার কর দেখি হিস্ট্রি ক্যালকুলেটারে। এখানে ক্যালকুলেট কর দেখি কি ক্যালকুলেট করছিস। আই এর ভ্যালু তো ক্যালকুলেট এখন। আই এর ভ্যালু আই পেরিয়ে এখনো যেতে পারিস নি। 3 নাম্বার আছে তো, সময় শেষ হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকে যে টাইমের মধ্যে অঙ্ক করতে হতো সেই টাইম পেরিয়ে চলে গেছে। আই এর মান আগে বার কর দেখি। আমি ক্যালকুলেটারে দেখবো কি ইনপুট করছিস আর কত আউটপুট আসছে। দেখি 1 পয়েন্ট। এটা কি আসলো? তুই ক্যালকুলেট করো কি বসাচ্ছিস কি? 1.88 ডিভাইডেড বাই 1.95 আসবে না, সোজা কথা। আয়ের ভ্যালু 1.95 আসবে না, হয়নি। তুই আবার ক্যালকুলেট কর। তোর ক্যালকুলেটার কোথায়? তাহলে ওয়েট কর, ওরটাকে দেখবো। যদি 10টা বাজে তো চলে যাবি, 10টা বাজলে।
ক্লাস 11-এ কি ক্যালকুলেটর ইউজ করিস নি নাকি? নাকি ফার্স্ট টাইম এক্সাম হলে গিয়ে করেছিলি? হ্যাঁ, ক্লাস 11-এ কি ফার্স্ট টাইম ক্যালকুলেটর ইউজ হলে গিয়ে ইউজ করেছিলি? ক্লাস 11 তো ফাঁকি দিয়ে কাটিয়েছিস, ক্লাস 12-এ সাফার করবি কিনা? দেখি কি এসছে দেখি। আচ্ছা, ক্যালকুলেট করতে গিয়ে এত কিসের সমস্যা? তোর কাছে এখানে বলে দিয়েছে কথা বলিস না, এদিকে তাকা। তোকে বলে দিয়েছে ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু এম, এটা তুই জানিস। তোর টার্গেট হচ্ছে আই এর ভ্যালু বার করা। তাহলে ডেল্টা টিবি ডিভাইডেড বাই কেবি ইন্টু এম হবে চাই। তাহলে তুই ক্যালকুলেটারে সিম্পলি এই জিনিসটা ইনপুট করবি। কোন জিনিসটা করবি? তাহলে তুই এখনই যদি হাবুডুবু খাস, তুই 10⁻³ লগ এইসব ক্যালকুলেশন পারবি করতে? তোকে তো কিছুদিন পরে এই ক্যালকুলেশন করতে হবে, এনার্জি অফ অ্যাক্টিভেশন ইকুয়ালস টু 1/2.303 RT, 1/, একটা টেম্পারেচার থাকবে, -1/, আরেকটা টেম্পারেচার থাকবে। এইসব ক্যালকুলেশন কীভাবে করবি তখন? ক্লাস 11-এ ক্যালকুলেট করিস নাকি? মনে রাখবি একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে তুই যখন ফাঁকি দিবি তোর কাছে এই দিনের শেষে ওটা রিটার্ন আসবে। আজকে আসবে না, 1 সপ্তাহ পরে আসবে বা 1 বছর পরে আসবে। সবাইকেই বলছি, যে কোনো জিনিস ফাঁকি দিলে নিজের কাছেই রিটার্ন আসবে, কারোর কাছে যাবে না, নিজের কাছে রিটার্ন আসবে, কখনো না কখনো ফিরে আসবেই। তোকে বার করতে হবে আই ইকুয়ালস টু কি ডেল্টা টিভি বাই কেবি ইন্টু মোলালিটি, এটাই। তাহলে ক্যালকুলেটারে আমাকে কী বসাতে হবে? একবারে বসাতে পারবো পুরো জিনিসটা। আই ইকুয়ালস টু বসাবো হচ্ছে 1.88 ডিভাইডেড বাই কেবি, মানে 0.52 ইন্টু মোলালিটির ভ্যালু 2। এটাকে ক্যালকুলেটারে এক লাইনে বসাতে পারবি? ক্যালকুলেটারে পারবি বসাতে? কীভাবে বসাবো? সিম্পলি মনে রাখবি, ক্যালকুলেটার যখনই বসাবো, আমি যদি এই জিনিসটা বসাই 1.88 ডিভাইডেড বাই, এটা এই ক্যালকুলেটার আর ক্লাস 5-6-এ যে ক্যালকুলেটার তুই খেলনা হিসেবে ইউজ করতে, সে দুটো আলাদা জিনিস আছে, ডিফারেন্স আছে এই দুটো ক্যালকুলেটারের মধ্যে। 1.88 ভাগ, তুই ভাবলি কি 0.52 ইন্টু 2 বসাবি। তুই যদি এটা বসাস তোর ভ্যালু আলাদা আসবে। এটা যখন তুই বসাবি তোর ভ্যালু আলাদা আসবে। কেন? তার কারণ ক্যালকুলেটার তোর রিড করবে কি, এটা ক্যালকুলেটার রিড করবে হচ্ছে ফার্স্টে ভাগ হবে তারপরে গুণ। ক্যালকুলেটার রিড করলো কি এটাকে? ক্যালকুলেটার এটাকে রিড করলো হচ্ছে 1.88 ডিভাইডেড বাই 0.52। এই অপারেশনটা ক্যালকুলেটার ফার্স্ট করলো, পুরোটার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে গেল। তোকে করতে হতো 2 নিচে মাল্টিপ্লাই, আর তুই ব্র্যাকেট ছাড়া যখন বসিয়েছিস তখন 2 হয়ে গেল উপরে মাল্টিপ্লাই। দুটো কি সেম জিনিস? না ভাই, কোনোদিনও সেম নয়। এই ক্যালকুলেটারে তোকে কী ইউজ করতে হবে? সবসময় ব্র্যাকেট ইউজ করতে হবে, মানে যে কোনো অপারেশন মানেই ব্র্যাকেট। তো টার্গেট হচ্ছে 1.88কেই পুরো জিনিসটা দিয়ে ভাগ করা। তাহলে আমি কি বসাবো? 1.88 ভাগ এই পুরো জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তার মানে আমার ক্যালকুলেটার তখন কি রিড করছে? ক্যালকুলেটার রিড করছে হচ্ছে 1.88কে ভাগ করব এই পুরো জিনিসটার মাল্টিপ্লিকেশান দিয়ে, কারণ তুই ব্র্যাকেট দিয়েছিস। তাহলে পরের দিন থেকে আমি দেখবো তুই ক্যালকুলেটারে এক লাইনে বসাচ্ছিস কিনা। 1.88 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট দিবি, দেন 0.52 ইন্টু, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে হবে, না করলে হবে, লাস্টে ক্লোজ না করলেও হয়ে যায়। এটা করলে আমার তখন হয়ে যাবে হচ্ছে এক লাইনে ভ্যালু কত আসবে? 1. কত আসছে? 8। ক্যালকুলেটারে বসা এবার এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসা দেখি। তাহলে আমার আই এর ভ্যালু আসলে হচ্ছে 1.8। ফার্স্ট কোশ্চেনের আমি অ্যান্সার পেলাম, ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু কত? 1.8। আচ্ছা, এইবার আমাকে সেকেন্ড কাজটা কী করতে হবে? আলফা বার করতে হবে, পার্সেন্টেজ অফ আলফা বার করতে হবে। আমাকে বলে দিয়েছে এখানে NaCl, ইনডাইরেক্টলি বলেছে NaCl আমার 100% ডিসোসিয়েট করছে না। তাহলে আমি তখন এই ধরনের অঙ্কে কী করবো? এইভাবে এটাকে ভেঙে নেবো, আবার Na++Cl- ভেঙে নিলাম। তারপরে সেই একইভাবেই করবো। কীভাবে? প্রারম্ভিক মোল আমি ধরে নিলাম, যা ইচ্ছা তুই নিতে পারিস প্রারম্ভিক মোল, ঠিক আছে? তাহলে প্রারম্ভিক মোল আমি নিলাম 1, এটা হবে 0, এটা হবে 0। তারপর এটাকে লিখবো সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কত হবে? এটা কত হবে? 1 - আলফা। আরে আলফা লিখতে গেলে আমাকে তো লিখতে হবে, কি লিখতে হবে? সাইডে কোথাও লিখবো, ধরি NaCl এর বিয়োজন মাত্রা, খাতায় লিখছিস না সিনেমা দেখছিস এখন? বিয়োজন মাত্রা ইকুয়ালস টু আলফা, এটা আমাকে লিখে নিতে হবে সাইডে। ধরি NaCl এর বিয়োজন মাত্রা আলফা, ঠিক আছে? তাহলে এটা কত করে থাকবে? 1 - আলফা।
এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এই তো করছিলাম কিছুক্ষণ আগে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ, সুতরাং আই ইকস টু কত হবে, আফটার বাই বিফোর। আফটার হচ্ছে কত ভাই, 1 মাইনাস আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই, আর কেউ 1 লেখেন, তুই চাইলে লিখতে পারিস, কেটে গেল এটা, তাহলে আমার কোনটা থাকলো কত, 1 প্লাস আলফা। তাহলে আমার এই সম্পর্কটা বেরোলো। সম্পর্ক স্থাপন করার পরেই দেখ আলফা আমি জানি, সরি আই জানি 1.8, তাহলে অর এখান থেকে আমি কি বলবো, আলফা ইকস টু আই মাইনাস 1, তার মানে 1.8 মাইনাস 1, তার মানে 0.8। তোকে কোশ্চেনে কী বলেছে, শতকরা বিয়োজন মাত্রা। শতকরা বিয়োজন মাত্রা মানে কি, পার্সেন্টেজ অফ আলফা কত হবে, তাহলে 80। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার দুখানা অ্যান্সার, এটা অ্যান্সার ওটা অ্যান্সার, বোঝা গেছে? তুই যদি আই আর আলফার মধ্যে রিলেশন না জানিস তাহলে কী করে করবি? তোকে তো আই আর আলফার মধ্যে রিলেশন জানার জন্য আমাকে কী করতে হবে, এটা রিলেশনটা বানিয়ে নিলাম, তারপর আমি করছি, বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, ঠিক আছে? চল পরেরটা করি। লেখ লেখ পটাশিয়াম ফেরোসায়ানাইডের ডেসিমোলার দ্রবণ ডেসি সেন্টিমিলি যেটা শুনেছিলি, ওরকম ডেসিমোলার দ্রবণ জলীয় দ্রবণে 50% বিয়োজিত হয়। জলীয় দ্রবণে 50% বিয়োজিত হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। জলীয় দ্রবণে 50% বিয়োজিত হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে? লেখ দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। 3 নম্বরের কোশ্চেন এগুলো, তাহলে 3 লিখে রাখবি সাইডে, বুঝতে পারবি এগুলো কত নম্বরের কোশ্চেন আসছে। দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। আচ্ছা, 50% বিয়োজিত হয় মানে তুই কি বুঝতে পারছিস বলতো? তোকে কার ভ্যালু দেওয়া আছে? এক্স্যাক্টলি আলফার ভ্যালু দেওয়া আছে। তাহলে আলফার ভ্যালুটা কত দেওয়া আছে বলতো? 50% মানে কত? 100/50, তার মানে একে কত হবে, কত হবে? তার মানে কত হচ্ছে বল? 50/100 মানে কত? হাফ। এক্স্যাক্টলি, তার মানে 0.5 মানে হাফ। তার মানে তোকে আলফার ভ্যালু থেকে এখানে দেওয়া আছে হাফ, বুঝতে পেরেছিস? তার মানে তুই কোশ্চেন দেখে এবার যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো তুই খাতায় লিখবি। কী কী ডেটা দেওয়া আছে? ফার্স্ট দেওয়া আছে হচ্ছে ডেসিমোলার সলিউশন, তাই না? ডেসিমোলার মানে কি বল? ডেসিমিটার মানে কত মিটার? 1 ডেসিমিটার মানে কত মিটার? 1 ডেসিমিটার মানে কত মিটার? 10⁻²। কেন 2? 10⁻⁻1, ঠিক আছে? তার মানে 1 ডেসিমিটার মানে কত? 10⁻⁻1 মিটার। তা 1 ডেসিমোলার মানে কত? 10⁻⁻1 মোলার। তার মানে তোকে এখানে সলিউশনটার মোলারিটি দেওয়া আছে কত বলতো? 1/10, বোঝা গেল? মানে 0.1, এটা তোর কাছে দেওয়া আছে। সেকেন্ড কি বলেছে? পটাশিয়াম ফেরোসায়ানাইডের দ্রবণ, তার মানে K4FeCN6, মুখস্থ করে ফেলছিস একেবারে, নাম আজকে খাতায় লিখেছিলি K4FeCN6, এটা হচ্ছে তোর কাছে দেওয়া আছে। তারপরে কি ডেটা দেওয়া আছে? টেম্পারেচারটা কত বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত? 300 কেলভিন, বোঝা গেছে? আর কি বার করতে বলেছে? হ্যাঁ, আলফা দেওয়া আছে হচ্ছে কত? 0.5 মানে হাফ, এই ভ্যালু তোর কাছে দেওয়া আছে। 50% ডিসোসিয়েশন মানে হচ্ছে আলফার ভ্যালু হাফ মানে 0.5। তোকে বার করতে হবে কি? অভিস্রবণ চাপ। তাহলে পাই ইকুয়ালস টু কত বার করতে হবে। তাহলে চল শুরু করি। পাই ইকুয়ালস টু করতে গেলে আমার কাছে ইকুয়েশন কি হবে? পাই ইকুয়ালস টু শুধু এমআরটি না ভাই, পাই ইকুয়ালস টু আইও লাগবে, কারণ কি আমাকে আলফা বলে দিয়েছে। তাহলে পাই ইকুয়ালস টু আই ইন্টু এমআরটি। আচ্ছা, আই এর ভ্যালুটা বার করবো কীভাবে? আই এর ভ্যালু বার করতে গেলে আমার আলফা আর আই এর মধ্যে রিলেশন বানাতে হবে। তাহলে রিলেশন বার করবো কীভাবে? রিলেশন বার করতে গেলে আমাকে এটা ভাঙতে হবে। তাহলে চল ভাঙি। তাহলে K4FeCN6 কোন অ্যারোটা হবে? ইকুইলিব্রিয়াম অ্যারো হবে। আচ্ছা, ভেঙে গিয়ে আমি এটাকে কী পাবো? বাঁ দিকে পাবো কি? 4K প্লাস, আর ওটাই কী পাবো? FeCN6 মাথায় -4।
এফিসিয়েন্সি মাথায় -4, তাহলে সেই একইভাবেই ধরছি কি প্রারম্ভিক মোল। প্রারম্ভিক মোল তুই যা ইচ্ছা ধর, আমি তোকে দেখালাম যে ওটা ম্যাটারই করে না। তাহলে প্রারম্ভিক মোল চল ধরলাম হচ্ছে 1, তাহলে এটা কত হবে 0, এটা হবে হচ্ছে 0। সাম্যাবস্থায় কত হবে, এটা কতটা পড়ে থাকবে সাম্যাবস্থায়, K4 এফিসিয়েন্সি 6। আচ্ছা, K4 এফিসিয়েন্সি 6 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, তার মানে কি 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট হয়, তাই তো 1 থেকে হয় আলফা, তাহলে পড়ে থাকবে কতটা 1 মাইনাস আলফা। ঠিক আছে, K প্লাস কতটা হবে 1 থেকে পাই 4, তাহলে কত পাবো আলফা থেকে কত পাবো 4 আলফা। ওটা কত পাবো এফিসিয়েন্সি মাথায় -4টা, 1 থেকে পাই 1, আলফা থেকে পাবো কত আলফা, তাহলে এই হচ্ছে আমার গেল আফটার মোল। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর মান কত হবে আফটার বাই বিফোর, তাহলে আই কষ্ট কত হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 4 আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই ইনিশিয়াল ছিল 1, কেউ লেখে না, তার মানে এটা কত আসছে 1 প্লাস 4 আলফা। আই এর মান আসলে হচ্ছে 1 প্লাস 4 আলফা। আলফার ভ্যালু জানি কত ভাই আমার এসছে হাফ, তাহলে আই এর ভ্যালু কত, সরি আলফার ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আই এর মান কত আসছে 1 প্লাস হাফ ইন্টু 4 মানে 1 প্লাস 2, তার মানে হচ্ছে 3। তাহলে আই এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে 3। তাহলে এবার আমি বসাবো হচ্ছে কোথায় ওই ফর্মুলাতে, পাই ইকুয়াস টু আই ইন্টু মোলারিটি ইন্টু আরটি। তাহলে আই এর ভ্যালু বসালাম 3, মোলারিটির ভ্যালু বসাবো 1/10, আর এর ভ্যালু কত বসাবো 8.314 জুলের একক। জুল কি আমার এখানে লাগছে, আমার কি কোনো এনার্জির কাজ হচ্ছে, তাহলে 0.082। টেম্পারেচার কত বসাবো 300, বসা কত আসছে অ্যান্সার 7 পয়েন্ট সামথিং আসবে, বসা ক্যালকুলেটার বার কর। আচ্ছা এইবার তুই বল ক্যালকুলেটার বার করার সময় কি তুই এটা বসাবি 3 ইন্টু 1/10 ইন্টু 0.082 ইন্টু 300 করবি না, ক্যালকুলেটারে কি করবি তুই ভাই 10 যখন আছে এই 10-এর শূন্য আর এই শূন্যটাই কেটে দিবি, 300/10 তো তোকে ক্যালকুলেটারে বসাতে হবে না, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে 30, তাহলে বসা ক্যালকুলেটার কত আসছে 7.3। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে 7 যা আসছে তাই চল, 7.38 তো খুব ভালো কথা, 7.38 ATM, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে। তাহলে এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার অভিস্রবণ চাপ। এবার যত অঙ্ক হবে সব কটার মধ্যে আমি আই ইন্ট্রোডিউস করবো, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে চল পরের দিন আমাদের জাস্ট বেসিক্যালি আধ ঘন্টার একটা টপিক বাকি আছে, সেই টপিকটার পরের দিন কিন্তু পরীক্ষা আছে। পরীক্ষার সিলেবাস কি, আজ অবধি যা যা পড়লাম ওটাই থাকবে, পরের দিন সলিউশন চ্যাপ্টারে একটা আধ ঘন্টার টপিক, আধ ঘন্টা না 5-10 মিনিট একটা টপিক বাকি আছে, তো সেটা হবে। আর বইয়ের মধ্যে এবার মার্ক করবো, চল বই বার কর। বল কোনটা, হিমাঙ্কর দত্ত বলে দিচ্ছি। চল চলে যা 2.17 অঙ্কগুলো বাড়িতে করতে বলেছিলাম উদাহরণ থেকে, চেষ্টা করতে, তুই চেষ্টা করছিস বাড়িতে, না চেষ্টা করলে ফলটাও পেয়ে যাবি। 2.17, আচ্ছা 2.17 পরে দেখ বলছি যেটা সেটা মার্ক কর। 2.18 যেটা বলবো ওটা মার্ক করবি। 2.17 কিন্তু মার্ক করতে বলিনি কোথাও। 2.18 চলে গিয়ে দেখ ভ্যান্ট অফ গুণকের সংজ্ঞা দেখতে পাচ্ছিস, ভ্যান্ট অফ গুণকের সংজ্ঞা 2.18 ভ্যান্ট অফ গুণকের সংজ্ঞা পাওয়া গেছে। আচ্ছা ভ্যান্ট অফ গুণকের সংজ্ঞার পরে হ্যাঁ আচ্ছা এইবারে দেখ 2.18.1 যেটুকু বলছে ওটুকু দেখ। দেখ আলফা আর আই এর মধ্যে রিলেশান, একটা জেনারেল রিলেশান বইতে দিয়েছে, এটা মুখস্থ করার দরকার নেই, চাইলে তুই মুখস্থ করতে পারিস, কিন্তু ওই ফর্মগুলো মার্ক করে রাখ।
কিন্তু কেন এসছে দেখ, এইটা দিয়ে অঙ্ক আমি তুই করবো না, অঙ্ক করার সময় তুই বার করে নেবো যেভাবে করছিলাম। তুই চাইলে এখান থেকে এটা করে একবার দেখতে পারিস, জাস্ট পড়ে একবার দেখবি। আজকে আমি তুই ক্লাসে যেভাবে বার করছিলাম ঠিক সিমিলার হয়তো এখানে করা আছে, তুই বাড়িকে এবার চেষ্টা করবি আলফা আর আই কীভাবে এখানে এভাবে রিলেশন করা হলো। এনটা হচ্ছে দেখ এন সংখ্যক আয়ন উৎপন্ন হয়, মানে NaCl ভেঙে ধর 1 + 1 দুটো আয়ন বানায়, তো এনের ভ্যালু হচ্ছে 2। বাড়িকে একবার পড়বি, দেখলেই নিচে বুঝতে পারবি। উদাহরণের মধ্যে দেখ লেখা আছে এবি সংকেত বিশিষ্ট তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রতি অণু থেকে দুটো আয়ন উৎপন্ন হয়, সুতরাং এদের ক্ষেত্রে এনের ভ্যালু 2। বেসিক্যালি লেখাই আছে। ওকে, আচ্ছা গাণিতিক উদাহরণগুলো বাড়ি গিয়ে চেষ্টা করবি। আচ্ছা এর আগের পার্ট হেনরির সূত্র আছে আগে, টু পয়েন্ট ফোর যা বলছি কি মার্ক করতে হবে ওখানে বুঝেছিস। 2.4 তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা আছে না, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা আছে তো। আচ্ছা এবার ওর মধ্যে হেনরির সূত্র, আচ্ছা হ্যাঁ 2.5, আচ্ছা যেটা বলছি ওখানে যা 2.5-এ দেখ একটা উষ্ণতার প্রভাব লেখা আছে, উষ্ণতার প্রভাব দেখতে পাচ্ছি, উষ্ণতার প্রভাব 2.5-এর মধ্যে উষ্ণতার প্রভাব এফেক্ট অফ টেম্পারেচার 2018-তে এসছে, ঠিক আছে। ওই টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা কী হয় আজকে হেনরির সূত্র দিয়ে পড়ছিলাম তো, ওটাই এখানে লেখা আছে, এটা একবার পড়বি বাড়িতে বুঝে যাবি, ঠিক আছে। ওকে, আচ্ছা 2018-তে এসেছিলো কিন্তু ওটা। 2.5.1-এ চলে যায়, 2.5.1 দেখো ওই যে হেনরির সূত্র দেখতে পাচ্ছিস তো, হেনরির সূত্রটা লেখা আছে, সূত্রটা মার্ক কর আর ব্যাখ্যাটা মার্ক কর। কত অবধি মার্ক করবি দেখ, ইকুয়েশনটা লেখা আছে, তারপর ইকুয়েশনটা কী সেটা লেখা আছে, বুঝলি। তাহলে হেনরির সূত্র আর হেনরির সূত্রের গাণিতিক রূপ এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখ KH-এর একক, মানে ওই হেনরির ধ্রুবকের একক বলছিলাম, যেটা প্রেশারের যে একক হবে, ATM বা টর বাবার যা হবে। ওকে, তারপর দেখ KH-এর বৈশিষ্ট্যসমূহ, মানে আমি তুই ক্লাসে লিখেছি এখানে আর মার্ক করছি না, KH-এর বৈশিষ্ট্য যেটা পড়ছিলাম। আচ্ছা এইবারে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হেনরির সূত্রের প্রযোজ্যতা, প্রযোজ্যতা মানে কি সীমাবদ্ধতা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখ 1 নাম্বার মার্ক কর, কত অবধি মার্ক করবি, তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় অথবা বিয়োজিত বা সংযোজিত হয় তবে হেনরির সূত্রটি প্রযোজ্য হয় না। ওকে, এত অবধি কর, ইকুয়েশনটা বা উদাহরণ আছে পড়লে বুঝলি। ফার্স্ট লাইনটা তোকে লিখতে হবে, অধিক মাত্রায় দ্রবীভূত করলে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টটা আর 3 নাম্বার মার্ক করেছিস। এইবারে চলে যা 2.5.3, দেখ ওই যে 3খানা কেস হেনরির সূত্রের সাহায্যে কয়েকটি ঘটনার ব্যাখ্যা। ফার্স্টটা মার্ক কর সোডা ওয়াটার, ঠিক আছে। 2 নাম্বারটা মার্ক করবি, 2 নাম্বারটা হচ্ছে কোনটা, ওই যেটা বলছিলাম ডুবুরিরা যেটা বলছিলাম না, বেন্স, ঠিক আছে, বেন্স বলে। দেখ কোথায় লেখা আছে, দেখ 2 নাম্বারের মধ্যে দেখ ইংলিশে লেখা আছে বেন্স, দেখতে পাচ্ছিস বেন্স বা ডিকম্প্রেশন সিকনেস, এটাকে মার্ক করে একটু, বেন্সটাকে মার্ক করে রাখ, তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে বেন্স বলতে কী বোঝো, হয়েছে। ব্যাখ্যাটা এর মধ্যেই আছে, পড়লে বুঝে যাবি, আজকে তো বুঝেছিস, বাড়িকে পড়বি একবার, 1 সপ্তাহ পরে পড়লে মনে থাকবে না স্বাভাবিকভাবেই। 3 নাম্বার পয়েন্টটা দেখ, পরের পয়েন্টটা 3 নাম্বার, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুতে O2 এর আংশিক চাপ ক্রমশ হয়েছে, যেটা পর্বতারোহীদের অক্সিজেনের অভাব, দেখ ওটাকে অ্যানক্সিয়া বলে, লাস্ট লাইনটা লেখা আছে দেখতে পাচ্ছিস তো, অ্যানক্সিয়া, পেয়েছিস। পরের দিন কিন্তু এই কোশ্চেনগুলো দেবো, ঠিক আছে, এগুলো 2 নম্বরের বা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ বইয়ের থেকে দেবো, আমি তো আর এমনি এমনি মার্ক করাচ্ছি না, হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে চলে যাব, আচ্ছা দেখ তো 2.7.1 এখানে কিছু মার্ক করেছিলাম, 2.7.1 মার্ক করা আছে, ওই তরল দ্রাবক অনুদ্বায়ী কঠিন দ্রাবক বলেছিলাম আমরা 2018-র কোশ্চেন, ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা এইবার তো এখানে সবই মার্ক হয়ে গেছে, চ্যাপ্টারের মধ্যে মার্কিং শেষ। যেটা হয়নি হচ্ছে তুই চলে যাবি 2. তারা ওখানেই থাক, 2.8-এ থাক, 2.8 সরি 2.9 আদর্শ অনাদর্শ দ্রবণ 2.9 আছে, তার ঠিক উপরে দেখ একটা বক্স আছে, বক্সের মধ্যে দেখ সেকেন্ডটা রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্রটি হেনরির সূত্র, এটি বিশেষ রূপ, এটা VVI মার্কিং হবে, ঠিক আছে।
রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্রটি হেনরির সূত্রের একটা বিশেষ রূপ। মার্ক করেছিস? হয়েছে? এটা পড়বি ভাই, কিচ্ছু না, তোকে দুখানা ইকুয়েশন লিখে জাস্ট কম্পেয়ার করেছে। দেখ আমার রাউল্টের সূত্র আছে কি বলতো, PA ইকুয়ালস টু PA0 ইন্টু এক্সে, তাই তো? আর হেনরির সূত্র আছে কি বললাম, P ইকুয়ালস টু KH ইন্টু এক্স। দুটো অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে ওই ধ্রুবকটা চেঞ্জ হয়েছে। ওকে, এটাই লেখা আছে এখানে। এটা কিন্তু পড়বি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। একটা বিশেষ রূপ। আদর্শ দ্রবণ তো মার্ক করাই ছিল, আদর্শ আদর্শ মার্ক করা আছে তো? আচ্ছা আচ্ছা, এইবারে হচ্ছে অ্যাজিওট্রপটা বাকি আছে, পরের দিন হবে অ্যাজিওট্রপ। টু 2.11.1 মার্ক করা আছে, দেখো 2.11.1 বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত মার্ক করা আছে তো? ওকে, তাহলে চ্যাপ্টার পুরো মার্ক করা হয়ে গেছে। এইবার যাবো হচ্ছে, দেখ চ্যাপ্টারের শেষে চ্যাপ্টারটা যেই শেষ হলো, জাস্ট দেখ পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান দেখতে পাচ্ছিস? চ্যাপ্টারটা যেই শেষ হয়েছে, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান পেয়েছিস? পেজ নাম্বার বললে মিলবে না, চ্যাপ্টারটা জাস্ট শেষ হলো, সঙ্গে সঙ্গে আছে না পরিচ্ছেদ সংক্রান্ত, পেয়েছিস? পেয়েছিস তো? ওর মধ্যে 3 নাম্বারটা কি আছে দেখতো, কোনো দ্রাবের 1 মোলার জলীয় দ্রবণে আছে উক্ত দ্রাবের 1 মোল পরিমাণ। পেয়েছিস কি? পেয়েছিস? পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান, তার মধ্যে 3 নাম্বার, কোনো দ্রাবের 1 মোলার জলীয় দ্রবণে উক্ত দ্রাবের, পাওয়া গেছে? পেয়েছিস? মার্ক কর ওটা। কোশ্চেন কোথায় আছে? কোশ্চেন চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবি। 5 নাম্বারটা মার্ক কর, কি আছে বলতো, মোলালিটি এককটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাই তো? 5 নাম্বারটা পেয়েছিস? হ্যাঁ 5-এর একটা, হ্যাঁ 5-এর 1 পেয়েছিস কি? 5-এরটা 3-এরটা কি ছিল তোর? আচ্ছা তুই 5-এর আগে পরে দেখতো কোথায় মোলালিটি এককটি আছে লেখা? হ্যাঁ 5 নেই, 5-6 7 নেই, 3-এর পরে নয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি মোলালিটি আর মোলারিটির পার্থক্য, এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে খাতায় লিখে রাখবি কিন্তু। ওয়েট, পাঠিয়ে দিচ্ছি। দু 2022-এ এসছে, ঠিক আছে এই কোশ্চেনটা যেটা মার্ক করলি। আচ্ছা তুই দেখতো 26 নাম্বারটা কি আছে, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন আছে কি 26 নাম্বার? সবাই দেখ 26 নাম্বার, বা আগে পরে অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন আছে? হ্যাঁ কত আছে? আচ্ছা যাই হোক, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ পেয়েছিস দেখতে? কত নাম্বার? এক্স্যাক্টলি মার্ক করাটা, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন আগে পরে হয়তো আছে। তারপরে দেখতো ইথানল সাইক্লোহেক্সেন, ওই তো ঋণাত্মক বিচ্যুতি কেন দেখায়, ঠিক আছে? যদি আমি পরের দিন এই কোশ্চেন দেবো না, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন দেবো না, তার কারণ এটা হচ্ছে তখন ওই ইয়ে পড়বো, নাইট্রোজেন চ্যাপ্টার পড়বো, তখন পড়বো। তো যাই হোক, ঋণাত্মক বিচ্যুতিটা মার্ক করেছিস, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন, ওটা পরের দিন দেবো না। তোর নেই বইতে? তো এটা তুই মার্ক করুন সাইডে বা অন্য কোনো একটা ভাবে মার্ক কর, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিন ঋণাত্মক বিচ্যুতি, 26 নাম্বার কোশ্চেন হয়েছে। তো যখন বইতে আছে আমি কেন পাঠাবো ভাই, বইতে থাকলে তো আর পাঠাবো না। তারপরে এটা দেখতে পাচ্ছি ইথানল সাইক্লোহেক্সেন, দেখতে পাচ্ছি ইথানল সাইক্লোহেক্সেন, তার ঠিক পরেরটাই মনে হয়, অ্যাসিটিক অ্যাসিড পিরিডিনের ঠিক পরেরটাই ইথানল সাইক্লোহেক্সেন পাওয়া গেছে, ওটাও মার্ক কর। ওটা কিন্তু পরের দিন দেবো, ওটা আমরা ক্লাসে পড়েছি অলমোস্ট, আকর্ষণ বল হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে ওটা মার্ক করেছিস? আচ্ছা 45 নাম্বার চল দেখি কি আছে, 45 নাম্বারে কি আছে? 45 নাম্বারে কি আছে রে? বরফের পৃষ্ঠদেশে সবসময় জলের একটি স্তর থাকে, কি আছে দেখ দেখি। হ্যাঁ তাহলে একটু আগে পরে খুঁজতো, বরফের পৃষ্ঠদেশে সবসময় জলের একটি স্তর থাকে, NaCl বা CaCl2 বরফের উপর ছড়িয়ে দিলে দেখতো কোথাও আছে কিনা 45টা? 55 তো, তাহলে ওটা মার্ক কর, ওটাই হচ্ছে ওই অ্যান্টিফ্রিজ সলিউশন যেটা বলছিল, ওটাই 55 পেয়েছিস, বরফের পৃষ্ঠদেশ পাওয়া গেছে। ওকে 58 নাম্বারটা কি আছে দেখ, দ্রবণে NaCl ও Na2SO4 এর বিয়োজনে প্রতি সংকেত থেকে আছে কি? 58 নাম্বার বা একটু পিছিয়ে দেখ, দ্রবণে NaCl ও Na2SO4 এর বিয়োজনে
দ্রবণে NaCl ও Na2SO4 এর বিয়োজনে কত নাম্বার? 72, তাই তো? হ্যাঁ, মার্ক করেছি সবাই? ওকে, চল এবারে সামনে চলতে থাক। চলতে চলতে দেখ তার ঠিক পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর পাওয়া গেছে, তোদের জন্য বিশেষ প্রশ্নোত্তর। আচ্ছা, এর মধ্যে চলে যা দেখি 30 নাম্বারটা কি আছে? সমপরিমাণ জল দুটি পৃথক পাত্রে রেখে, আছে কি? সমপরিমাণ জল দুটি পৃথক পাত্রে আছে, কত নাম্বার ওটা? 30, তাই তো? পেয়েছি সবাই, পাওয়া গেছে। সমপরিমাণ জল দুটি পৃথক পাত্রে, তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর আছে কি? ওটা মার্ক কর। ওটার মধ্যে খোঁজ কোথায় আছে, দেখ সমপরিমাণ জল 30 নাম্বারটা কি আছে? আচ্ছা, আগে পরে কোথাও দেখতো সমপরিমাণ জল দুটি পৃথক পাত্রে রেখে আছে কি? সমপরিমাণ জল দুটি পৃথক পাত্রে রেখে পেয়েছিস? ওকে, মার্ক কর ওটা। আচ্ছা, তারপরেরটা দেখ, কথা বলিস না, তারপরেরটা দেখ, তার ঠিক পরেরটাই হয়েছে, মানে যেখানে যেটা মার্ক করেছি তার ঠিক পরেরটা দেখতে আছে কিনা 0.1 মোলাল NaCl এর জলীয় দ্রবণ পেয়েছিস? ওটাও মার্ক কর, হয়েছে? আচ্ছা, তারপরেটা দেখ তার ঠিক পরেরটা দেখ তো মানুষের লোহিত কণিকাকে আছে।